চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম গ্রুপ দিয়ে। এই গ্রুপের থিমটা বেশ ইন্টারেস্টিং। কঠোর পরিশ্রম এবং তার পুরস্কার হিসাবে পাওয়া প্রশংসা। মানে আমরা দেখব কিভাবে কঠিন চেষ্টার পথ ধরে সাফল্য আর সম্মান দুটোই আসে। আচ্ছা, কঠোর পরিশ্রম বোঝানোর জন্য এখানে ৪টে দারুণ শব্দ আছে। প্রথমটা হলো assiduous। এর মানে হলো খুব যত্ন নিয়ে মনোযোগ দিয়ে কাজ করা। যেমন একজন assiduous স্টুডেন্ট সবসময় খুব খেয়াল করে পড়াশোনা করে। এরপর আছে tenacious। এর মানে হলো যে সহজে হার মানে না, একদম জেদ ধরে লেগে থাকে। ভাবুন তো একজন tenacious নেগোশিয়েটর কেমন হতে পারে। তারপর হলো perseverance। এটা আসলে একটা গুণ। যখন অনেক বাধা বিপত্তি আসছে কিন্তু তারপরেও কেউ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, ওটাকেই বলে পার্সিভিয়ারেন্স। আর সব শেষে এন্ডিওর, মানে হলো দাঁতে দাঁত চেপে কোনো কঠিন পরিস্থিতি বা কষ্ট সহ্য করা। যেমন গ্রামবাসীদের প্রচণ্ড শীত সহ্য করতে হয়েছিল, আ হার্শ উইন্টার। খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা শব্দই কিন্তু সাফল্যের পেছনের এক একটা ধাপ। এখন কথা হলো এই যে কঠোর পরিশ্রম সেটা করা হয় কিভাবে। ভিগোরাসলি শব্দটা ঠিক সেই পদ্ধতিটাই বলে দেয়। এর মানে হল খুব শক্তি দিয়ে, পুরো এনার্জি নিয়ে জোরের সাথে কোনো কিছু করা। যেমন টিমটা ডেডলাইন মেলানোর জন্য খুব জোরে সোরে কাজ করছিল। বেশ, তাহলে এত কঠোর পরিশ্রমের পর কি হয়? স্বাভাবিকভাবেই আসে প্রশংসা আর স্বীকৃতি। চলুন এই রিলেটেড কিছু শব্দ দেখে নিই, যেগুলো আমাদের পরিশ্রমের গল্পটাকে একটা পূর্ণতা দেবে। প্রশংসারও কিন্তু ধরন আছে। যেমন ধরুন অ্যাকোলেড। এটা হলো কোনো সত্যিকারের অর্জনের জন্য পাওয়া পুরস্কার বা সম্মান, যা অর্জন করে নিতে হয়। যেমন নোবেল পুরস্কার জেতা একজন বিজ্ঞানীর জন্য সবচেয়ে বড় অ্যাকোলেড। অন্যদিকে অ্যাডোলেশন মানে হলো অতিরিক্ত প্রশংসা, বা বলতে পারেন এক ধরনের তোষামোদ, যা হয়তো সবসময় আন্তরিক হয় না। যেমন সেলিব্রিটিরা অনেক সময় ভক্তদের এই ধরনের অ্যাডুলেশন পেয়ে ক্লান্ত হয়ে যান। এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব জরুরি। আর যখন একটা দল একসাথে কঠোর পরিশ্রম করে আর সেটার জন্য স্বীকৃতিও পায়, তখন তাদের মোরাল বা মনোবল একদম তুঙ্গে থাকে। মোরাল হলো একটা দলের আত্মবিশ্বাস, উদ্দীপনা আর শৃঙ্খলা। যেমন ম্যাচটা জেতার পর পুরো টিমের মোরাল হাই ছিল। ভালো মোরাল যেমন পরিশ্রমের ফল, ঠিক তেমনি এটা আরও ভালো কাজ করার জন্য একটা বড় অনুপ্রেরণাও। এবার চলুন একদম ভিন্ন একটা থিমে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় গ্রুপটা হলো বিশৃঙ্খলা বনাম স্বচ্ছতা। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো একদিকে যেমন এলোমেলো ভাঙাচোরা অবস্থা বোঝায়, ঠিক তার বিপরীতে অন্যগুলো উজ্জ্বলতা বা স্পষ্টতা প্রকাশ করে। বিশৃঙ্খলা বা অগোছালো অবস্থা বোঝানোর জন্য খুব চমৎকার একটা শব্দ হল শ্যাম্বলস। এর মানে হল একদম লণ্ডবণ্ড অবস্থা। আমরা প্রায়ই একটা কথা বলি, ইন শ্যাম্বলস। যেমন পার্টির পরে পুরো ঘরটা একদম শ্যাম্বলস অবস্থায় ছিল। এখানে কিন্তু একটা খুব কমন কনফিউশন আছে, যেটা আমাদের সবারই হয়। দেখুন, শ্যাম্বলস শব্দটার শেষে একটা এস আছে, আর এটা একটা নাউন, মানে বিশৃঙ্খল অবস্থা। কিন্তু ওই এসটা যদি আমরা বাদ দিই, তাহলে কি হয়? শ্যাম্বল। এটা কিন্তু একটা ভার্ব, আর এর মানে হলো টলতে টলতে, খুব আস্তে আর অগোছালোভাবে হাঁটা। ভাবুন, একজন ক্লান্ত মানুষ বাড়ি ফিরছে, হি শ্যাম্বলড হোম। তো বানান প্রায় এক হলেও অর্থ কিন্তু আকাশ পাতাল তফাত। বিশৃঙ্খলার সাথে প্রায় অবহেলার একটা গভীর সম্পর্ক থাকে। এখানে ৩টে শব্দ আছে যা বিভিন্ন ধরনের অবহেলা বা পরিত্যাগের অবস্থাকে বোঝায়। ডেরেলেক্ট মানে হলো পরিত্যক্ত আর খুব খারাপ অবস্থায় পড়ে থাকা কিছু, যেমন একটা ডেরেলেক্ট বিল্ডিং। ফরলর্ন মানে হলো একাকী, দুঃখী আর আশাহত, যেমন কারো মুখে একটা ফরলর্ন এক্সপ্রেশন দেখা। আর অবলিভিয়ান হলো বিস্মৃতি, মানে এমন অবস্থা যখন কোনো কিছুকে সবাই পুরোপুরি ভুলে গেছে, যেমন প্রাচীন প্রথাটা বিস্মৃতির অতলে হারিয়ে গেল, ফেডেড ইন্টু অবলিভিয়ান। বেশ, বিশৃঙ্খলা আর অন্ধকারের জগৎ থেকে এবার একটু আলোর দিকে যাওয়া যাক। চলুন এমন কিছু শব্দ দেখি যেগুলো উজ্জ্বলতা আর স্পষ্টতা প্রকাশ করে। উজ্জ্বলতা বোঝানোর জন্য এখানে দুটো খুব সুন্দর শব্দ আছে। একটা হলো রিফালজেন্ট। এর মানে হলো ছলমলে আলো ছড়ানো, আর এটা প্রায় একটু কাব্যিক অর্থে ব্যবহার হয়, যেমন আ রিফালজেন্ট মর্নিং সান। আরেকটা শব্দ হলো লিউমিনাস। এর মানেও দ্যুতিময় বা আলো ছড়ানো,
যেমন রাতের আকাশে চাঁদটা বেশ লিউমিনাস ছিল। তবে লিউমিনাস শব্দটার আরেকটা দারুণ ব্যবহার আছে। কোনো আইডিয়া বা ধারণা খুব পরিষ্কার হলেও তাকে আ লিউমিনাস আইডিয়া বলা যায়। আমাদের শেষ গ্রুপটা ক্ষমতা এবং নিয়ন্ত্রণ নিয়ে। এখানে আমরা দেখব কিভাবে কিছু শব্দ দিয়ে কোনো কিছুকে অনুমতি দেওয়া, আটকে দেওয়া বা উল্টো উস্কে দেওয়া বোঝানো হয়। স্যাংশন শব্দটা খুবই মজার আর গুরুত্বপূর্ণ। কেন? কারণ এর দুটো সম্পূর্ণ বিপরীত অর্থ আছে। একদিকে এর মানে হল কোনো কিছুতে অফিসিয়ালি অনুমতি বা অনুমোদন দেওয়া, যেমন আ প্ল্যান রিসিভড অফিসিয়াল স্যাংশন। আবার ঠিক তার উল্টো দিকে এর অর্থ হল শাস্তি বা নিষেধাজ্ঞা, যেমন দেশটার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইকোনমিক স্যাংশনস জারি করা হয়েছে। তাই বাক্যটা খুব ভালো করে পড়ে এর অর্থ বুঝতে হয়। কোনো কিছুকে বাধা দেওয়া বা আটকানো বোঝানোর জন্য কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ আছে, যেমন রিপ্রেস। এটা সাধারণত নিজের ভেতরের অনুভূতি বা স্মৃতিকে জোর করে চেপে রাখা বা অবদমন করা বোঝায়। ইনহেবিট মানে হলো কোনো কাজ বা প্রক্রিয়াকে বাধা দেওয়া বা তার গতি কমিয়ে দেওয়া। আর কনস্ট্রিক্ট মানে হলো কোনো কিছুকে শারীরিকভাবে চেপে ধরা বা সংকুচিত করা, যা জায়গা বা স্বাধীনতাকে কমিয়ে দেয়। কোনো কিছু ছেড়ে দেওয়া বা ত্যাগ করা বোঝাতেও কিন্তু শব্দের ভিন্নতা আছে। ওয়েভ মানে হল নিজের ইচ্ছায় কোনো অধিকার বা দাবি ছেড়ে দেওয়া, যেমন সে তার আইনজীবীর অধিকার ওয়েভ করার সিদ্ধান্ত নিল। এটা একটা কাজ। অন্যদিকে আমরা একটু আগেই পড়েছি ফোরলর্ন একটা অনুভূতি। যখন কোনো লক্ষ্যকে অসম্ভব মনে হয় আর মানুষ হতাশ হয়ে পড়ে, সেই অবস্থাই হল ফোরলর্ন। নিয়ন্ত্রণের ঠিক উল্টো কাজটা কি? কোনো কিছুকে উস্কে দেওয়া। ফরম্যান শব্দটা দিয়ে ঠিক এটাই বোঝানো হয়। এর মানে হল কোনো খারাপ বিষয়, যেমন ঝামেলা, সংঘাত বা অশান্তিকে উস্কে দেওয়া বা ইন্ধন যোগানো। যেমন বক্তার কথাগুলো ভিড়ের মধ্যে অশান্তি উস্কে দেওয়ার জন্যই বলা হয়েছিল। তো এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম, এগুলো আসলে শব্দভাণ্ডার বাড়ানোর জন্য একটা দারুণ টুলকিট। এই পদ্ধতিটা ব্যবহার করলে শব্দগুলো শুধু মুখস্থই হবে না, বরং মাথার মধ্যে গেঁথেও যাবে। আজকের পুরো আলোচনার মূল কথাটা হলো এটাই। নতুন শব্দ মনে রাখাটা অনেক সহজ হয়ে যায় যখন সেগুলোকে একটা থিম বা গল্পের সুতোয় একটার সাথে আরেকটাকে জুড়ে দেওয়া হয়। আর এই পদ্ধতিটা কিন্তু একদম সহজ। প্রথমত, একই রকম বা বিপরীত অর্থের শব্দগুলোকে একসাথে গ্রুপ করুন। দ্বিতীয়ত, তাদের মধ্যেকার ছোট ছোট পার্থক্যগুলো বোঝার জন্য তুলনা করুন। আর সবশেষে ওই শব্দগুলো দিয়ে নিজের মতো করে একটা ছোট্ট গল্প বানিয়ে ফেলুন। দেখবেন দারুণ কাজে দেবে।